হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আরপি ম্যাথস গুরুকুলে আরআরবি এনটিপিসির যে ম্যাথ প্র্যাকটিস ক্লাস চলছে, আজ তার 6th ক্লাস। ঠিক আছে, তো আজকেও আমরা 20টি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে কী বলা হয়েছে? দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 5,000 ফর 2 years ইজ 253.125। তাহলে দেখো কী পয়েন্টগুলো হাইলাইট করি। বলা হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আমাকে ইন্টারেস্ট বলা হয়েছে কত টাকার উপর? না 5,000-এর উপর। কত বছরের জন্য? না 2 বছরের জন্য। কত টাকা ইন্টারেস্ট পেয়েছি কম্পাউন্ড ইন্টারেস্ট? না 253.125। ওকে, এবার বলা হলো হোয়াট উড বি দ্য ইন্টারেস্ট ইফ সেম সাম ইজ ইনভেস্টেড ফর দ্য সেম ডিউরেশন। সেম সাম তার মানে কি, এই 5,000 টাকাই যদি ইনভেস্ট করা হয় সেম ডিউরেশন মানে 2 বছরের জন্যই, এবং সেম রেট মানে যত টাকা রেটে আমি এখানে রেখেছিলাম, শুধু কি পার্থক্য কি, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট রেখেছিলাম। যদি সিম্পল ইন্টারেস্টে আমি সেম টাকা ইনভেস্ট করি সেম সময়ের জন্য, তাহলে কত টাকা আমি ইন্টারেস্ট পাবো সেটাই আমার নির্ণয় করতে হবে। তাহলে দেখো অবভিয়াসলি কম্পাউন্ড ইন্টারেস্টের থেকে সিম্পল ইন্টারেস্ট কী হবে? কম হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সিম্পল ইন্টারেস্ট কী হবে? কম হবে। তার মানে 253.125 আমি দেখতে পাচ্ছি এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে অবভিয়াসলি এর কম মানে 255 আনসার হতে পারে না, তাই তো? তার মানে এটা এখানেই অমিট হয়ে গেল। ওকে, 255 আমার কী হয়ে গেল? অমিট হয়ে গেল। 248, 240, 250 এরা তিনজনই হচ্ছে 253.125-এর থেকে কম। তার মানে এদের মধ্যে যে কোনো একটা কিছু আনসার হবে। ওকে, তাহলে এবার দেখি প্রশ্নের সলিউশন কীভাবে করবো। দেখো যখনই আমরা দেখব যে আমাকে ইন্টারেস্ট দেওয়া হয়েছে, সিআই দেওয়া হয়েছে এবং প্রিন্সিপাল দেওয়া হয়েছে, আমাকে কী বার করতে হবে? অ্যামাউন্ট বার করতে হবে। কারণ হচ্ছে আমরা জানি যে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি, না A/P ইজ ইকাল টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। এন হচ্ছে কি নাম্বার অফ টার্ম, এখানে ইয়ারলি ইন্টারেস্ট দেওয়া হচ্ছে এবং 2 বছরের জন্য মানে 2টি টার্ম, তার মানে পাওয়ার কত? 2। তাহলে এই যে A/P এখানে কি, A/P কিউব, A/P মানে কি না অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও, আর এখানে 1 প্লাস R/100 হোল স্কোয়ার। এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে এই 1 প্লাস R/100 এ কী প্রকাশ করছে? 1 প্লাস R/100 প্রকাশ করছে যে টাকা 1 বছরে কত গুণ হচ্ছে, টাকা 1 বছরে কত গুণ হচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে দেখো নির্ণয় করি, এখানে এর ভ্যালু কত না 5,000 প্লাস 253.125। তাহলে 5,000 প্লাস 253.125 করলে কী হবে? 5253.125 বাই 5,000। দশমিক তুলে দাও, এখানে নিচে 3টে শূন্য দিয়ে দাও, ব্যাস। দেখো 5 দিয়ে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি করে নাও আগে। কত হচ্ছে এখানে? আর উপরে কত হচ্ছে? 5 একে 5, 5 5 25, 2 শূন্য মানে একটা শূন্য নামলো, 30, তারপরে হচ্ছে কত? 12। তাহলে 5 দুগুণে 10, 5 5 25 ইজ ইকাল টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে যদি 1 প্লাস R/100 নির্ণয় করি, তাহলে 1 প্লাস R/100 পেলে আমি কী পেয়ে যাবো না 1 বছরের টাকা কত গুণ হয়। ঠিক আছে, 1 বছরের টাকা কত গুণ হয়। তাহলে 1 প্লাস R/100 নির্ণয় করতে হলে আমি কী করতে হবে না এর বর্গমূল করতে হবে, এর বর্গমূল করতে হবে। এবার দেখো এই 1050625 এর বর্গমূল নির্ণয় করার জন্য তোমাকে কোনো ট্রিক্স জানার দরকার নেই। কনভেনশনাল মেথডে এই ধরনের বর্গমূল করবে, খুব কম সময় হয়ে যাবে। স্পেশালভাবে অন্য কোনো ট্রিক্স শিখে মাথায় ভার চাপানোর কোনো মানে হয় না। দেখো খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন তো তাড়াতাড়ি করবে, স্পিড তোমার এমনি বেড়ে যাবে। দেখো কী বলা হয়েছে, 1050625। ঠিক আছে, ডান দিক থেকে দুটো করে সংখ্যা নিয়ে নাও, মাথায় দাগ দিয়ে দাও। 1 তার মানে 1 1 1 তো অবশ্যই, তাহলে 1 পুরোপুরি চলে গেল। 05, তাহলে 05 আলটিমেট নামলো, আর এখানে 06 মানে 506 আমার নামাতে হবে। তাহলে এখানে একটা শূন্য বসাতে হবে, কারণ কি এখানে দুটো নামিয়ে আমার এখানে বর্গমূল করা যাচ্ছে না, তারপরে পরের দুটো সংখ্যাকেও নামাতে হচ্ছে, তাই আমার একটা শূন্য এখানে পুট করতে হচ্ছে। তাহলে 10 দুগুণ করলে কী হবে? 20, তাই তো? এবার এখানে কত বসালে তাকে কত দিয়ে গুণ করলে 500 কাছাকাছি হয়, তাহলে 202, তাই 3 বসালে 3 দুগুণে 600 হয়ে যাবে। তাহলে 202 ইন্টু 2 করলে 404, তাহলে এখানেও 2। ওকে, 4 থেকে 6 2, 0 1 102, আর এখানে কত ছিল? 25 নামিয়ে দাও। তাহলে 102 দুগুণে 204, তাহলে 25 মানে 5 আছে, তাহলে অবশ্যই 5ই এখানে বসতে পারবো। তাহলে দেখি 5 5 25-এর 5, 5 20 আর 2 22, আর 5 দুগুণে 10, তার মানে একদম 1025 হয়ে গেল আমার। 1025 হয়ে গেল কি এর বর্গমূল। তাহলে আলটিমেট, আর এখানে কী আছে নিচে 1000 ইন্টু 1000 মানে একটি 1000 বাইরে বেরিয়ে আসবে। তার মানে আলটিমেট 1 প্লাস R/100 এর ভ্যালু কত হলো না 1025 বাই 1000। ওকে, তাহলে এখান থেকে দেখো আমি R/100 ভ্যালু পেয়ে যাবো -1 করে, তাই তো? তাহলে -1 করলে আলটিমেট কী হবে না R/100 ভ্যালু হবে 25 বাই, R/100 ভ্যালু কত হবে? 25/1000। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক, 25/1000। তাহলে এবার বলো আমাকে রেট অফ পার্সেন্টেজ কত পাবো? তার মানে কি 100 টাকা রাখলে আমি কত পাচ্ছি? 25 টাকা, সরি হ্যাঁ 100 টাকা না 1000 টাকা। R/100 ভ্যালু কত হচ্ছে না 1000, 25/1000, তার মানে 1000 টাকা আমি ব্যাংকে রাখলে তো 25 টাকা আমি ইন্টারেস্ট পাচ্ছি 1 বছরে, তাই তো? তার মানে রেট অফ পার্সেন্টেজ কত হচ্ছে? ইন্টু 100।
ইন্টু 100 করলে কত হবে 2.5, কত হবে 2.5, তাহলে 2.5 হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট রেট কত হবে 2.5%, ক বছরের জন্য 2 বছরের জন্য। তাহলে এসআই পার্সেন্টেজ কত হলো, না এসআই পার্সেন্টেজ হয়ে গেল 2.5 ইন্টু 2, দ্যাট ইজ 5%। ওকে, তাহলে এবার বলো যে 500 টাকার ওপর 5% রেটে ইন্টারেস্ট কত পাবো, না 500-এর ওপর 5% মানে 250, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, তাই তো। 5000-এর ওপর সরি হ্যাঁ 5000-এর ওপর 5% করলে কত হবে 250 টাকা। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 2-তে কী বলা হয়েছে, ইফ এক্স ইজ এ লিস্ট নাম্বার উইথ হুইচ ইউ মাল্টিপ্লাই 588 সো দ্যাট দ্য প্রোডাক্ট বিকাম এ পারফেক্ট স্কোয়ার। তাহলে কি 588-এর সঙ্গে সব থেকে ছোটো কোন সংখ্যাটি গুণ করলে 588 একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে, 588 পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। তাহলে এর সঙ্গে কী গুণ করতে হবে, এর সঙ্গে কী গুণ করতে হবে, দেখো 588-কে আমি কী করবো, না ফ্যাক্টরাইজেশন মেথডে আগের ফ্যাক্টরগুলো নির্ণয় করবো। তাহলে দেখি 2 দিয়ে ভাগ যাচ্ছে প্রথম, তাই তো 2 দিয়ে মানে 29, এখন হচ্ছে 94, 2 দিয়ে এখনই যাচ্ছে 7 দিয়ে যাচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 588-কে প্রাইম ফ্যাক্টরে ভাঙলে 2টো 2 পাচ্ছি, 2টো 7 পাচ্ছি, একটা 3 পাচ্ছি। তা আর যদি আর একটা 3 এক্সট্রা থাকতো তাহলেই বলতাম যে 2 স্কোয়ার 7 স্কোয়ার 3 স্কোয়ার, তার মানে 2 ইন্টু 7 ইন্টু 3 হতো এর বর্গমূল। তার মানে কি 588 ইন্টু 3, 588 ইন্টু 3 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তার মানে সব থেকে ছোটো কোন সংখ্যাটি গুণ করতে হচ্ছে, না সংখ্যা হচ্ছে 3। তাহলে অপশন বি হবে প্রশ্নের সঠিক আনসার। বোঝা গেল, যখনই কোনো একটা সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে নির্ণয় করতে হবে, আমি কী করবো, প্রাইম ফ্যাক্টরে ভাঙবো। প্রাইম ফ্যাক্টরে ভাঙার পর যে সংখ্যাটার আমি বুঝবো যে একটা কম আছে, যে সেই সংখ্যাটা গুণ করলে আমি কী পেয়ে যাবো, না সংখ্যাটিকে একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার বানিয়ে ফেলতে পারবো। যদি বলতো কত কোন সংখ্যাটি ভাগ করতে হবে, তাহলেও বলতাম কি 3, যদি 3টা না থাকতো তাহলে 2 স্কোয়ার 7 স্কোয়ার একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার, 2 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার সেটা একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে কোন সংখ্যা দিয়ে গুণ করলে সেটাও 3, কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সেটাও 3, ঠিক আছে, দুক্ষেত্রে আনসার হচ্ছে সমান। নেক্সট প্রশ্ন, ইন দ্য ফিগার ইফ দ্য area of the shaded sector is 70% of the area of the entire circle, then the measure of x is। আচ্ছা, তোমরা বুঝতে পারছো এই যে এই যে আমি ছবিটা একটু বড় করছি, এই ছবিটা দেখতে পাচ্ছ এখানে এই পোর্শনটুকু হচ্ছে এক্স ডিগ্রি কোণ তৈরি করেছে কোথায়, সেন্টারে। আর বলা হয়েছে যে এই পোর্শনটুকুর ছাড়া বাকি যে শেডেড পোর্শনটি আছে সেটি হচ্ছে এই শেডেড পোর্শনটি হচ্ছে 70% নিয়ে বসে আছে। কত পার্সেন্ট, 70% নিয়ে বসে আছে। তাহলে বাকিটুকু অবভিয়াসলি কত পার্সেন্ট, 30%। 30% বলবে হ্যাঁ একদম ঠিক, তাই তো। এটা যে 70% তাহলে বাকি 30% কোন পোর্শনটুকু নিয়ে কথা বলছি, এই পোর্শনটুকু। ওকে, তাহলে এবার দেখো আলটিমেট আমি বুঝতেই পারছি যে এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা কী বলে থাকি, সেক্টর বলে থাকি, ঠিক আছে। দুটো পার্টে ভাগ হয়েছে, মেজর সেক্টর মাইনর সেক্টর। তাহলে আমাকে মাইনর সেক্টরটি বলা হয়েছে যে 30% নিয়ে বসে আছে, তাই তো। তাহলে এবার বলো আমাকে যে এই মাইনর সেক্টর পোর্শনটির এরিয়া কত। আমরা জানি যদি এই এই সার্কেলটির রেডিয়াস যদি আমি আর বলি, তাহলে এই সার্কেলটির এরিয়া কত, না পাই আর স্কোয়ার। এবার পাই আর স্কোয়ারের 30% হচ্ছে যে জায়গাটা শেডেড নয় সেই জায়গার এরিয়া। তার মানে কত, 3/10 দিয়ে গুণ করে 30% মানে কি ফ্র্যাকশন কত, 3/10। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 3/10 করলে আমি পেয়ে যাবো কি, না এই পোর্শনটুকুর এরিয়া। আবার বলা হয়েছে এই পোর্শনটি এক্স ডিগ্রি কোণ তৈরি করেছে কোথায়, সেন্টারে। তাহলে এক্স দিয়ে যদি আমি এরিয়া নির্ণয় করতে চাই তাহলে কী বলবো, না সেক্টরের এরিয়া নির্ণয় করার ফর্মুলা কি, না পাই আর স্কোয়ার থিটা ভ্যালু কত, এক্স বাই 360। বলবে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। পাই আর স্কোয়ার এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল। আমাকে এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে, বলো এক্সের ভ্যালু কত হবে, না 10-এর 0 এখানে 0 অমিট হলো, তাহলে 36 ইন্টু 3, আর 36 ইন্টু 3 করলে কত হয় 108। অপশন বি হচ্ছে প্রশ্নের সঠিক সমাধান। বোঝা গেছে প্রত্যেকের। চলে যাই পরের প্রশ্ন। এ স্ফিরিক্যাল বল অফ 12 সেন্টিমিটার ডায়ামিটার ইজ মেল্টেড। ওকে, একটা স্ফিরিক্যাল বল আছে, স্ফিরিক্যাল বলের স্ফিয়ারের ফর্মুলা কি আমাকে বলো, স্ফিয়ারের এরিয়ার ফর্মুলা কি, স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে এই 4/3 পাই আর কিউব হচ্ছে স্ফিয়ারটির কি ভলিউম। এবার এই ভলিউমের জিনিসটাকে গলিয়েই তৈরি করা হয়েছে কি একটি কোণ, তাই তো। এই স্ফিয়ারটিকে গলিয়েই তৈরি করা হলো একটি কোণ। ওকে, তাহলে আমরা কি বলবো, এর ভলিউমও যা এর ভলিউমও তাই, দুজনকার ভলিউম সেম। তাহলে আমরা বলবো কি 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু কি, না 1/3 পাই আর স্কোয়ার এইচ। ইজ নট ইট, বলবে হ্যাঁ দাদা, একটি কোণের ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই লেখার কোনো প্রয়োজন নেই, লেখার কোনো প্রয়োজন নেই। 3 এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। পড়ে থাকছে শুধু কি, না পড়ে থাকছে শুধু এখানে R1 লিখলে এখানে R2, কারণ দুজনকার রেডিয়াস সেম নয়। এবার দেখো কী বলা হয়েছে, না স্ফিরিক্যাল বলটির ডায়ামিটার বলা হয়েছে 12 সেন্টিমিটার, তার মানে রেডিয়াস কত হবে, রেডিয়াস হবে 6, তাই তো। তার মানে দেখো পেয়ে গেলাম
চার ইন্টু কত ছয়ের কিউব ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এখানে আর টু স্কোয়ার, এখানে দেখো বলা হয়েছে মেল্টেড অ্যান্ড কাস্ট ইন্টু কোন দ্য বেস অফ হুইচ হ্যাজ ডায়ামিটার 8 সেন্টিমিটার। তাহলে ডায়ামিটার 8 মানে হচ্ছে রেডিয়াস কত 4, তার মানে 4 স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এখান থেকে একটি 4 আমি কী করতে পারি, ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে আলটিমেট এইচের ভ্যালু কত না 6 কিউব মানে 216 বাই কত 4, তার মানে কত হলো 54। তার মানে এই যে কোণটি ছিল কোণটির হাইট কত বেরোলো না, কোণটির হাইট বেরোলো আমার 54 সেন্টিমিটার। 54 সেন্টিমিটার, অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তো বোঝা গেল প্রত্যেক। চলে যাই পরের প্রশ্ন। In an examination, it is required to get 33% of the maximum marks to pass. 33% মার্কস পেলে 33% মার্কস পেলে তুমি কী হবে, পাস করবে। মানে কি 133 পেলে তুমি পাস করবে। একজন ছাত্রী 130 নম্বর পেয়েছিল এবং 35 নম্বর দ্বারা ব্যর্থ ঘোষণা করা হয়েছিল। 35 নম্বরের জন্য সে ফেল করে গেছিলো, ঠিক আছে। তাহলে 130-এর সঙ্গে আর যদি 35 যোগ করে দিই তাহলেই সে পাস করে যেত, আর 35 নম্বর পেলেই পাস করে যেত। তাহলে আলটিমেট কত হলো না 165। তাহলে 165 পাসিং মার্কস, যেটা 33% সঙ্গে 33%-এর সঙ্গে ইকুয়াল, 33%-এর সঙ্গে ইকুয়াল। তাহলে ম্যাক্সিমাম মার্কস নির্ণয় করতে আমার কত নম্বরের পরীক্ষা, ম্যাক্সিমাম মার্কস অবভিয়াসলি 100। তাই তো 33% কী বলেছিলাম যে 100 নম্বর যদি আমার পরীক্ষা হয় তার মধ্যে 33 পেলে পাস, তাই তো। আমি 33% 165-এর সঙ্গে সমান বলছি, তাহলে 100% কত নম্বরের সঙ্গে সমান সেটা নির্ণয় করতে হবে। এখানে দেখো 5 গুণ করলে 165 পাওয়া যায়, 33 ইন্টু 5 করলে, আর 100 ইন্টু 5 করলে কত হবে 500। অপশান এই হবে প্রশ্নের সঠিক সমাধান। ম্যাক্সিমাম মার্কস কত 500। চলে যাই পরের প্রশ্ন। দ্য রেশিও অফ এ টু বি ইজ x:12। খুব ভালো কথা, এ আর বি এর রেশিও বলা হয়েছে। কত বলা হয়েছে না x:12। রেশিও অফ বি টু সি ইজ 4:y। খুব ভালো কথা, b:c কত না 4:y। দেখো এখানেও বি আছে আর এখানেও বি আছে, ঠিক আছে। এখানে বি দেখছি কত না 4, আর ওয়াই কত বলা হয়েছে, এই সি কত বলা হয়েছে ওয়াই। তাহলে দেখো আমরা যদি a:b:c নির্ণয় করতে যাই, a:b:c নির্ণয় করতে আমাকে বিকে সমান করতে হবে। তাহলে বিকে সমান করতে আমাকে 4কে 12 বানাতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে না 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে যদি 3 দিয়ে গুণ করি তাহলে একেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12:3y আর 4:y এর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে এবার দেখো আমি সহজে লিখতে পারি যে a:b:c, মানে বিটাকে যদি আমি কম্বাইন করে দিই, এই দুটো রেশিও যদি কম্বাইন রেশিও নির্ণয় করি a:b:c, তাহলে বলবো a:b:c এর ভ্যালু কত হলো গো না a:b:c এর ভ্যালু হলো না x:12:3y। আর এখান থেকে যদি আমাকে a:c নির্ণয় করতে দেয়, দাদা a:c এর ভ্যালু আপনি সহজেই বলতে পারেন x:3y। আর সেটাই দেখো প্রশ্নে বলা হয়েছে যদি a এবং c এর অনুপাত 5:3 হয় তাহলে x:3y আর 5:3 হচ্ছে এখানে ইকুয়াল। ওকে, তাহলে বলা তাহলে x:y কত হবে, তাহলে x:3y যদি 5:3 এর সঙ্গে সমান হয় তাহলে তুমি বলো কী হবে। তাহলে তুমি বলো কিছুই নয়, আপনি এরকম লিখে দিন x/3y ইজ ইকুয়াল টু কত 5/3। তারপর 3 কী হলো, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে বলতে পারবো যে x/y ইজ ইকুয়াল টু 5/1 বা 5:1। অপশান বি হচ্ছে প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধা নেই। আর এখান থেকেও বলতে পারতাম যে 5:2, আমার এখানে 3 থাকতো, আমি 3 এখানেই ক্যান্সেল আউট করে দিতে পারতাম। তাহলে কী পড়ে থাকতো 1, তাহলে x:y ইজ ইকুয়াল টু 5:1। প্রত্যেকে বুঝতে পেরেছো। চলে যাই পরের প্রশ্নে। দেখো ইন দ্য অ্যাবভ ফিগার বিও সিও আর অ্যাঙ্গুলার বাইসেক্টর অ্যান্ড ডিবিসি অ্যান্ড বিসিই রেসপেক্টিভলি। আচ্ছা, এই ফিগারটি বলা হয়েছে, এই ফিগারটিতে কি দেখতে পাচ্ছি, আচ্ছা ফিগারটা একটু বড় করে নিই। ফিগারের মধ্যে তোমাদের প্রশ্ন বুঝিয়ে দিই। এবিসি ট্রায়াঙ্গেলের এবিকে বর্ধিত করা হয়েছে ডি অবধি এবং এসিকে বর্ধিত করা হয়েছে ই অবধি। তাহলে সিবিডি অথবা ডিবিসি এবং বিসিই এটা হচ্ছে কি বহিস্থকোণ। এবার বহিস্থকোণের বাইসেক্টর অঙ্কন করা হয়েছে যেটা এক্স ডিগ্রি কোণ তৈরি করেছে, এক্সের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, বাইসেক্টর দুটি ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে যেখানে এক্স ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এক্সের ভ্যালু আমরা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এক্সের ভ্যালু ডাইরেক্ট বলতে পারি কত না 90 ডিগ্রি মাইনাস কি a/2, অ্যাঙ্গেল a/2। এবার বলো 90 ডিগ্রি মাইনাস a/2 করলে কত হবে, এর ভ্যালু কত 52, আর 52/2 করলে কত হবে 26 হয়, তাই তো। তাহলে 90 মাইনাস 26, 90 থেকে 30 বিয়োগ করলে কত 60, প্লাস 4 করলে 64। অপশান ডি হবে সঠিক সমাধান। বোঝা গেল। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 80 কী বলা হয়েছে, দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ স্কোয়ার। তাহলে সার্কেলের এরিয়ার সঙ্গে স্কোয়ারের এরিয়ার সমান বলা হয়েছে, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি সার্কেলের এরিয়ার সঙ্গে একটি স্কোয়ারের এরিয়া কী বলা হলো সমান বলা হলো। তাহলে আমরা বলতে পারি যে পাই আর স্কোয়ার হচ্ছে একটি সার্কেলের এরিয়ার ফর্মুলা। আর যদি একটি স্কোয়ারের প্রত্যেকটা সাইড এ হয় তাহলে এর এরিয়া কত হবে a স্কোয়ার, এবং এরা কী বলা হয়েছে ইকুয়াল বলা হয়েছে, ইকুয়াল বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, বলতে পারি যে আর স্কোয়ার বাই a স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে না 1/পাই। তার মানে এখান থেকেই বলতে পারি যে আর বাই এ কী হবে না আর বাই এ হবে √ওভার অফ
1/π। ইটস নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে R/E এর ভ্যালু পেয়ে গেলাম। কেন করলাম আমি এটা? কারণ আমাকে নির্ণয় করতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। সার্কেলের পরিধির সঙ্গে, সার্কেল বা বৃত্তের পরিধির সঙ্গে পেরিমিটার অফ স্কোয়ারের রেশিও কী হবে, তাই তো? তার মানে বৃত্তের পরিধির সঙ্গে আমাকে বর্গক্ষেত্রের পরিসীমার রেশিও নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি আমাকে বলতে পারবে? বলবে হ্যাঁ দেখ, অবশ্যই পারবো। বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। ওকে, আর স্কোয়ারের পেরিমিটার কী হবে? একটি স্কোয়ারের 4টে বাহু হচ্ছে কি এ দৈর্ঘ্যের, তার মানে 4a হয়ে যাবে কি এদের, 4a হয়ে যাবে কি এদের না পরিসীমা। তাহলে এই রেশিও কী করে নির্ণয় করবো? দেখো এখানে R/E এর ভ্যালু তো পেয়ে গেছি। R/E এর ভ্যালু কত? √1/π। জাস্ট এটা বসিয়ে দেবো আর 2 আছে ক্যান্সেল আউট করে দেবো, ঠিক আছে? তাহলে কত পাচ্ছি? R/E ইজ ইকুয়াল টু √1/π। তোমরা √1/π কে কী লিখতে পারো না? √1 মানে তো 1ই, আর পাই এর রুট, ব্যাস তাকে এরকম লিখতে পারি। বলবে হ্যাঁ একদম লিখতে পারেন। তাহলে R/E এর ভ্যালু লিখে দাও। R/E ইজ ইকুয়াল টু হয়ে গেল, তাহলে এখান থেকে পেয়ে গেলাম হাফ ইন্টু পাই ইন্টু, তাকে এই যে হাফ 1/2 আর এই পাই রয়ে গেল, আর R/E এর জায়গায় 1/√π। আর এই √π আর পাই ক্যান্সেল আউট হলে পড়ে গেলো কত? উপরে রইল √π। তাহলে আলটিমেট এদের রেশিও কত হলো না? √π ইজ টু 2। √π ইজ টু 2। তার মানে অপশান সি হবে প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো অসুবিধা নেই? বলবে হ্যাঁ একদম বুঝতে পেরেছি, কোনো চাপ নেই। পরেরটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 9-এ কী বলা হয়েছে? ফ্রম দ্য টপ অফ এ 72 মিটার হাই বিল্ডিং, দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য টপ অ্যান্ড বটম অফ এ টেম্পল আর অবজার্ভ টু বি 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি রেসপেক্টিভলি। তাহলে ধরে নাও এই হচ্ছে আমার একটি টেম্পল, যেটি হচ্ছে 72 মিটার হাই, এবং এই টেম্পলের শীর্ষ থেকে আমি দেখতে পাচ্ছি কাকে? সরি, এটা হচ্ছে কি বিল্ডিং, এটা হচ্ছে তোমার বিল্ডিং, যার হাইট হচ্ছে কত? 72 মিটার। এবার এই বিল্ডিংয়ের শীর্ষ থেকে, ছাদ থেকে আমি দেখতে পাচ্ছি একটি মন্দিরের চূড়াকে এবং তার একদম বটমকে, তার নিচের ভাগকে, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছি, ধরো এখানে হচ্ছে তাহলে অবশ্যই তাকে তার চূড়াকে দেখতে পাচ্ছি এবং তার বটমকে দেখতে পাচ্ছি, এবং দুটোর ডিপ্রেশন অ্যাঙ্গেলে। এর মানে হচ্ছে যে এই মন্দিরটির হাইট কী হবে না এই বিল্ডিংয়ের হাইটের থেকে ছোটো, এটা এখান থেকেই বোঝা যাবে, ঠিক আছে? তাহলে ধরে নিলাম এই হচ্ছে মন্দির, যার হাইট ধরে নিলাম h, ঠিক আছে? এবার আমার কী বলেছে? ডিপ্রেশন অ্যাঙ্গেল কী করে তৈরি হয় তাহলে জানাতে খুব দরকার। ধরো এই এখান থেকে আমি দেখছি, এখানে আমার চোখটা আছে, এই চোখ থেকে আমি দেখছি কাকে? মন্দিরের একদম শীর্ষভাগকে, ঠিক আছে? তাহলে মন্দিরের উপরের পোর্শন দেখছি, এবং এখানে কোনটা তৈরি হয়েছে কার সঙ্গে না? এই হচ্ছে আমার বেস। তাই বেসের সঙ্গে প্যারালাল করে আমি একটি লাইন এখানে টেনে দিই, একটি লাইন টেনে দিই, সেই লাইনটার সঙ্গে এই লাইনটি যে কোণ করেছে সেটি হচ্ছে কি না? সেটি হচ্ছে অবনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ওকে, এবার যদি আমি এই দুটো লাইনের সঙ্গে আর একটা করে প্যারালাল লাইন এইখানে ড্র করে দিই, কোথায় এটা না? এই লাইনটা কোথায় ড্র করলাম না? ঠিক মন্দিরের শীর্ষভাগের সঙ্গে শীর্ষভাগের দিয়ে যাবে একটি লাইন, এবং যেটি হবে কি দুটো লাইনের সঙ্গে প্যারালাল। তাহলে দেখো বলতে পারবো যে এই কোণটির সঙ্গে এই কোণটি সমান, কারণ এর একান্তর কোণ। তার মানে এই কোণটি কত? 30 ডিগ্রি। বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এটা এই 30 ডিগ্রি হয়, তাহলে এর অপোজিটে এই কোণটির ভ্যালু কত হবে? 60 ডিগ্রি হবে। বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 30-60 আমরা কী জানি না? 30-র অপোজিটে যদি যে সাইডটি থাকবে, মানে এইটুকু ভ্যালু যদি এক্স হয়, তাহলে আমি বলবো 60-র অপোজিটের সাইডটির লেন্থ কত হবে না? x√3। বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো বলা হয়েছে না এই বিল্ডিংয়ের উপর থেকেই যখন আমি মন্দিরের নিচের অংশ দেখছি, তখন দেখতে পাচ্ছি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার মানে সিমিলারলি তখন এই কোণটি 60 ডিগ্রি, তার মানে অবভিয়াসলি এই কোণটি 60 ডিগ্রি। ইটস নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তবে তখন আবার দেখো না এই ট্রায়াঙ্গেলটি, যে ট্রায়াঙ্গেলটি আমি উপর আমি আরেকবার পেন ড্র করছি, সেটিও একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বলবে হ্যাঁ একদম ঠিক, এবং সেখানে এই কোণটি 60 ডিগ্রি, তার মানে অবভিয়াসলি এইটুকু কোণ 30 ডিগ্রি। তাহলে 30-র অপোজিটে যে বাহু থাকবে তার সঙ্গে 60-র অপোজিটের বাহুর রেশিও কত? 1:√3, হ্যাঁ কি না? এবার দেখো এই সাইডটির লেন্থ কত হলো? x√3। তার মানে এটিও x√3 হবে, কারণ কি এখানে এটিও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে এটা কি আয়তক্ষেত্র। তাহলে x√3 হলে এটাও একটু x√3 হবে এই সাইডটির লেন্থ। তাহলে এবার দেখো 30-র অপোজিটের সাইডের লেন্থ কত? x√3, ঠিক আছে? তাহলে x√3 যদি আমি একটা সংখ্যা a ধরে নিই, তার মানে অবভিয়াসলি 60-র অপোজিটের সাইডটি হবে, 60-র অপোজিটের সাইডটি কত হবে? a√3, আর এর ভ্যালু তো x√3, তার মানে x√3 ইন্টু √3। তার মানে আলটিমেট কত হয়ে গেল? 3x। তার মধ্যে কত হলো? 3x। আমাকে কী নির্ণয় করতে হবে না? h মানে হচ্ছে মন্দিরের উচ্চতা। তাহলে h এইটুকু পার্ট আর এইটুকু পার্ট তো সমান, তাই তো? তাহলে এটাও h হলো, এটাও h। আমরা দেখতে পাচ্ছি এই পুরোটির ভ্যালু হচ্ছে 3x। পুরোটির ভ্যালু কত হচ্ছে? 3x। তাহলে এইটুকু পার্টের ভ্যালু কত? এইটুকু পার্টের ভ্যালু হচ্ছে x। তার মানে অবশ্যই
এই পার্টটুকুর ভ্যালু হচ্ছে 2x, তার মানে এইচের ভ্যালু আর 2x এর ভ্যালু সমান। আর আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংটির হাইট বলা হয়েছে কত, 72, তার মানে 3x এর ভ্যালু কত না 3x ইজিক্যাল টু হচ্ছে 72। আর তাহলে x এর ভ্যালু কত পেয়ে গেলাম না 24, তাহলে 2x এর ভ্যালু কত হবে না 48। তাহলে মন্দিরটির হাইট কত না 48 মিটার। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। কারোর কোনো ডাউট আছে কি? জাস্ট 30-60 কনসেপ্টের উপর বেস করে এই প্রশ্নের সমাধান হয়ে যাবে, জাস্ট 30-60 কনসেপ্টের বেস করে। ওকে, চলে যাই পরের প্রশ্ন। হয়েছে এ ম্যান ড্রাইভস 300 কিলোমিটার ফ্রম এ টু বি ইন 3 hours 20 minutes। তাহলে একটি মানুষ কী করছে, 300 কিলোমিটার যাচ্ছে কত সময়, এ থেকে বিতে যাচ্ছে 3 ঘন্টা 20 মিনিটে। তাহলে এ থেকে বিয়ে যাওয়ার সময় তার স্পিড কত, তাহলে এ থেকে বিয়ে যাওয়ার সময় স্পিড নির্ণয় করবো কী করে না ডিস্টেন্স বাই টাইম করে। তাহলে ডিস্টেন্স কত 300, আর টাইম কত দেওয়া হয়েছে না 3 ঘন্টা 20 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট ঘন্টায় করলে কী করবো না 20/60, 20/60 মানে কত 1/3, তাহলে 3 পূর্ণ 1/3 মানে 10/3 ঘন্টা। তাহলে আলটিমেট দেখো 0 কেটে গেল, এখানে 3 × 90, তাহলে 90 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার যাওয়ার সময়, মানে এ থেকে বিতে যাওয়ার সময়, এ থেকে বিতে যাওয়ার সময় স্পিড 90 কিলোমিটার পার আওয়ার। এবার দেখছি যে এ থেকে বিতে গিয়েই আবার বি থেকে এতে ফিরে এসছে, তাহলে ডিস্টেন্স এখানে কি কনস্ট্যান্ট। তাহলে যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট হয় তাহলে আমরা জানি যে টাইম রেশিওকে উল্টে দিই আমরা কী পেয়ে যাবো, স্পিড রেশিও। তাহলে স্পিড রেশিও আমরা পেয়ে যাবো খুব সহজেই, স্পিড রেশিও। তাহলে যাওয়ার সময় স্পিড আর আসার সময় স্পিডের রেশিও আমি পেয়ে যাবো কী করে না এদের টাইম রেশিও উল্টো করে। তাহলে দেখতে পাচ্ছি যাওয়ার সময় টাইম কত 3 ঘন্টা 20 মিনিট, মানে হচ্ছে 10/3 ঘন্টা। আর আসার সময় দেখছি 4 ঘন্টা 10 মিনিট, আর তাকে উল্টো করলে কত, তাকে ঘন্টায় করলে কত পাবো না 4 পূর্ণ 1/6 ঘন্টা, তার মানে হচ্ছে 25/6 ঘন্টা। তাহলে টাইমকে উল্টে দিলে আমি স্পিড পেয়ে যাবো। তাহলে টাইমকে উল্টানো মানে কি 25/6 আগে লিখবো, আর তারপরে আমি লিখবো কত না 10/3। ব্যাস কাটাকুটি করে দাও, 3 2 6, এখানে দেখতে পাচ্ছি 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 5 25, 5 2 10, তোমার আলটিমেট হচ্ছে 5:4। হ্যাঁ একদম ঠিক। আর যাওয়ার সময় স্পিড তো পেয়ে গেছিলাম 90 কিমি পার আওয়ার, তাহলে 5-এর ভ্যালু কত 90, তাহলে 4-এর ভ্যালু কত গুণ হয়েছে 18 গুণ 4 18 72। তাহলে আসার সময় মানে বি থেকে এতে আসার সময় 72 কিমি পার আওয়ার বেগে আমি এসেছি। তাহলে এ থেকে বিতে গিয়ে বি থেকে এতে ফিরে এসেছি, যাওয়ার সময় 90 কিমি পার আওয়ার, আসার সময় 72 কিমি পার আওয়ার। তাহলে পুরো যাতায়াতের অ্যাভারেজ স্পিড কত, তাহলে বলবে দাদা অ্যাভারেজ স্পিডের ফর্মুলাতে আপনি শিখিয়েছেন। অ্যাভারেজ স্পিড কী হয় না যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে তখন 2xy/x+y হয়ে যাবে এদের অ্যাভারেজ স্পিড, যেখানে এক্সের ভ্যালু 90 আর ওয়াইয়ের ভ্যালু 72, ভাইস ভার্সা উল্টো নিতে পারো। তাহলে 2 × 90 × 72 বাই x+y, 90 + 72 করলে কত 162, কাটাকুটি যাচ্ছে এখানে 81, 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে 10, আর এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 8। তাহলে 8 10 কত হয়ে গেল 80 কিমি পার আওয়ার হয়ে গেল কত অ্যাভারেজ স্পিড, মানে যাতায়াতের অ্যাভারেজ স্পিড যাওয়া এবং আসেনি। বলা হয়েছে কি নির্ণয় করতে হবে না দ্য অ্যাভারেজ স্পিড, ভালো করে শুনবে, দ্য অ্যাভারেজ স্পিড ফ্রম এ টু বি এক্সিডস দ্য অ্যাভারেজ স্পিড ফর দ্য এন্টায়ার ট্রিপ বাই কিলোমিটার পার আওয়ার। পুরো যাতায়াতের অ্যাভারেজ স্পিডের থেকে এ থেকে বিতে যাওয়ার অ্যাভারেজ স্পিডের ডিফারেন্স নির্ণয় করতে হবে। তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য স্পিড ছিল কত 90 কিমি পার আওয়ার, আর এন্টায়ার ট্রিপের অ্যাভারেজ স্পিড কত বেরোলো না 80 কিমি পার আওয়ার। তাহলে এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এবং সেটি হচ্ছে আমার কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকে বুঝেছ। অপশন ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। 11 কি বলেছে, রেক্ট্যাঙ্গুলার বক্স হ্যাজ সাইডস 3 4 and 5। খুব ভালো কথা। তাহলে রেক্ট্যাঙ্গুলার বক্স তার মানে এটি কী ধরনের চিত্র, তুমি বলবে এটা কিছুই নয়, এটা হচ্ছে একটি কিউবয়েড। রেক্ট্যাঙ্গুলার বক্স হচ্ছে একটি কিউবয়েড, আর কিউবয়েডের যদি লেন্থ ব্রেথ এবং হাইট দেওয়া থাকে, লেন্থ ব্রেথ এবং হাইট দেওয়া থাকে, তাহলে ডায়াগোনাল বা কর্নের লেন্থ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে √L² B² আর H²। তাহলে হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ স্টিক দ্যাট ক্যান বি প্লেস ইনসাইড দ্য বক্স। তার মানে কি বাক্সের ভেতরে সবথেকে বড় মাপের কোন লাঠিটি রাখা যাবে, এবং তার মাপ হচ্ছে ডায়াগোনালের মাপের সঙ্গে সমান, তার মানে √L² + B² + H² এর সঙ্গে সমান। তাহলে এল এর ভ্যালু কত বলা হয়েছে 3, এখানে তুমি এল লেন্থ 5 নিতে পারো, হুইচ এভার ইউ ওয়ান্ট, ঠিক আছে। তাহলে 3² মানে 9, 4² মানে 16, আর 5² মানে কত 25। তাহলে দেখো 9 16 25 + 25 মানে √50, আর √50 মানে আমি বলতে পারি কত না 5√2, 5√2। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 12-এ কী বলা হয়েছে, দ্য সাম অফ দ্য এজেস অফ ফাদার অ্যান্ড সান ইজ 56 ইয়ার্স। তাহলে বাবার আর ছেলের বর্তমান বয়সের যোগফল কত বলা হয়েছে 56 বছর। বর্তমান বয়সের যোগফল, ফাদার অ্যান্ড সানের বর্তমান বয়সের যোগফল কত 56 বছর। ওকে, 7 years
এগো দ্য ফাদার্স এজ ওয়াজ 5 times দ্য এজ অফ দ্য সান, তাই তো? তাহলে 7 বছর আগে বলেছে যে বাবার বয়স হচ্ছে ছেলের বয়সের 5 গুণ ছিল। তাহলে বাবার বয়স এবং ছেলের বয়সের অনুপাত কত ছিল? না, বাবার বয়স আর ছেলের বয়সের অনুপাত ছিল কত? না 5:1। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে হোয়াট আর দ্য প্রেজেন্টেজ, বর্তমানে তাদের বয়স কী হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। বর্তমানে বয়স, আচ্ছা দেখো বর্তমানে তাদের বয়সের যোগফল বলা আছে। বর্তমানে তাদের বয়সের যোগফল, সাম অফ দ্য এজ অফ দ্য ফাদার অ্যান্ড সান ইজ 56 years, এটা বলা আছে। যোগফল বলা আছে 56, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি যোগফল 56 কোথাও হচ্ছে না এরকম আছে? না, প্রত্যেক জায়গায় 56 হচ্ছে। দেখো 42 + 14 45 11 47 9 আর 48 8। তাহলে আমার দেখতে হবে কি না 7 বছর আগের বয়স কত আমি এখান থেকে পেয়ে যাবো। দেখো এখান থেকে কত পাবো? 48। আর 7 বছর আগের বয়স কত? না 48 থেকে 7 বিয়োগ করলে হবে 41, আর 8 থেকে 7 বিয়োগ করলে হবে 1। তাহলে এদের রেশিও কি 5:1 হচ্ছে? হচ্ছে না, তখন এটি আনসার হতে পারে না। 47 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 40, আর 9 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 2। তাহলে 40:2, 40:2 মানে কত? 20:1, এটিও আনসার হচ্ছে না। 42 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 35, 14 থেকে 7 বিয়োগ করলে হবে 7। 35 সাথে রেশিও কত? 5:1, 35 সাথে রেশিও কত? 5:1, তার মানে এটি আনসার হতে পারে। আর 45 থেকে 7 বিয়োগ করলে কত পাচ্ছি? না 45 থেকে 7 বিয়োগ করলে পাবো কত? না 38, আর 11 থেকে 7 বিয়োগ করলে 4, 38 4-এর রেশিও কখনো 5:1 হতে পারে না। তার মানে অপশন সি হবে প্রশ্নের সঠিক সমাধান, ঠিক আছে? অঙ্ক করার প্রয়োজন নেই, জাস্ট অপশন থেকে এই ধরনের প্রশ্নের সমাধান আমি চুটকিতে করে ফেলবো, ঠিক আছে? চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 13 বলা আছে, ইফ দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ 12 and x is 3 and 6 রেসপেক্টিভলি, দেন এক্স ইজ। খুব ভালো কথা। তাহলে এইচসিএফ আর এলসিএম বলা আছে দুটো সংখ্যার, কী কী? এক্স এবং 12 এবং এক্স। এদের এইচসিএফ কী বলা হয়েছে? এই দুটো সংখ্যার এইচসিএফ কী বলা হয়েছে? না, এইচসিএফ বলা হয়েছে 3 আর এলসিএম বলা হয়েছে 60। তাহলে এলসিএম বাই এইচসিএফ যদি আমি করি, যদি আমি করি, তাহলে আমি কী পেয়ে যাবো? না এলসিএম বাই এইচসিএফ করলে আমি পেয়ে যাবো 20। এই 20 আলটিমেট কী হবে? না 20 হচ্ছে সংখ্যা দুটোর রেশিও দুটোর টার্মের গুণফল। হ্যাঁ কি না? বলবেন হ্যাঁ একদম ঠিক। তাহলে সংখ্যা দুটোর রেশিও দুটোর টার্মের গুণফল আমি কীভাবে লিখতে পারি? দেখো 20কে আমি দুটো সংখ্যার গুণফলের আকারে লিখবো। তাহলে 4 × 5 আর 1 × 20। আর কিছু লেখা যায় যে দুটো সংখ্যার কী হবে? 4 আর 5কে কী হতে হবে? পরস্পর কোপ্রাইম নাম্বার হতে হবে। আর 1 আর 20কে পরস্পর কোপ্রাইম নাম্বার হতে হবে। অবশ্যই হয়েছে। 10 × 2 20 লিখতে পারি, কিন্তু তারা কি কোপ্রাইম? না, কোপ্রাইম নয়। তাহলে দুটি এরকম পেয়ার হতে পারে, একটি 4,5 আর একটা 1,20। তাহলে সংখ্যাগুলো কী কী হবে? আমার এখানে দেখো এইচসিএফ আর বলা আছে 3, এবং এলসিএম বলা আছে 60। তাহলে আমার এই যে এইচসিএফ 3 বলা থাকে, তাহলে সংখ্যাগুলো কীরকম পাবো? তা এই হচ্ছে রেশিও 4:5 আর 1:20 হচ্ছে সংখ্যাগুলোর রেশিও। তাহলে এদের প্রত্যেকটা টার্মের সঙ্গে এইচসিএফ গুণ করলে আমি সংখ্যা পেয়ে যাবো। দেখো 4-এর সঙ্গে 3 গুণ করলে 12, আর 5-এর সঙ্গে 3 গুণ করলে 15। তাহলে 12 আর 15 হতে পারে যাদের এইচসিএফ কত? 3 এবং এলসিএম 60। আর কী হতে পারে? 1-এর সঙ্গে 3 গুণ করলে 3, আর 20-এর সঙ্গে 3 গুণ করলে 60। কিন্তু আমি দেখতে পাচ্ছি সংখ্যাগুলোর একটি 12 বলা হয়েছে, অপরটা এক্স। তাহলে 12 একমাত্র এর মধ্যে দেখতে পাচ্ছি, এবং অপর সংখ্যাটি তাহলে কী হবে? 15। তাহলে এক্স ভ্যালু কত হয়ে গেল? 15। এক্স ভ্যালু কত? 15। অপশন বি হয়ে গেল প্রশ্নের সঠিক আনসার। তো বোঝা গেল। নেক্সট প্রশ্ন চলে যাই। নেক্সট প্রশ্ন একটা একই রকম, শুধু কনসেপ্ট একটু আলাদা। কী বলা হয়েছে? দ্য এলসিএম অফ 2 ন্যাচারাল নাম্বারস ইজ 1326, ওকে, অ্যান্ড এইচসিএফ ইজ 3। তাহলে এলসিএম বলা হয়েছে, আর কি বলা হয়েছে? এইচসিএফ বলা হয়েছে। 1326 আর 3। তাহলে দেখো এলসিএম বাই এইচসিএফ করলে কী পেয়ে যাবো? সংখ্যা দুটোর রেশিও দুটোর টার্মের গুণফল। তাহলে 1326/3 করলে কী হবে? 442। তাহলে 442কে আমি কী করবো? দুটো এমন সংখ্যার গুণফল আকারে লিখবো যারা হচ্ছে পরস্পর কোপ্রাইম। তাহলে 442কে আমি কী করবো? আগে ভেঙে নিই, ফ্যাক্টরাইজ করে নিই। তাহলে 442কে ফ্যাক্টরে ভাঙি, তাহলে আমি কী পাবো? না 2কে দিয়ে দেখতে পাচ্ছি 2 to 1, 2 to 1 13 দিয়ে যাচ্ছে, 13 দিয়ে যাচ্ছে, 13কে 13 91, 13 17, 13 × 17 হচ্ছে 221। তাহলে কী কী গুণফল লিখতে পারি? 13 দুগুণে 26 × 17, তাহলে 442 আমি কী কী লিখতে পারি? খুব ভালো করে বুঝবে। একটি হচ্ছে 26 × 17, আর কি লিখতে পারি? না 17 দুগুণে 34 × 13, আর কি লিখতে পারি? না 17 × 13 মানে 221 × 2। তাহলে এতগুলো আকারে লিখতে পারি, আর লিখতে পারি না অবশ্যই 442 × 1, এটাও লিখতে পারি, ঠিক আছে? এবারে আমার দেখতে হবে যে বলা হয়েছে যে দ্য ডিফারেন্স অফ দিস নাম্বার ইজ 27, ডিফারেন্স হচ্ছে 27, সংখ্যা দুটোর ডিফারেন্স 27। তাহলে সংখ্যা দুটোর ডিফারেন্স যদি 27 হয়, তাহলে এই দুটো সংখ্যার রেশিও দুটো টার্মের ডিফারেন্স কত হবে? সবসময় মনে রাখবো যে সংখ্যা দুটোর রেশিও যদি x/y হয়,
এক্স ইস টু ওয়াই হয়, তাহলে এদের ডিফারেন্স, এদের সংখ্যা দুটোর ডিফারেন্স বলা হচ্ছে 27 এবং এইচসিএফ হচ্ছে 3। ওকে, তাহলে সংখ্যা দুটোর ডিফারেন্স যদি 27 হয়, তাহলে এদের দুটি রেশিও, দুটি টার্মের ডিফারেন্স হবে কত হবে না 27/3, 27/3, দ্যাট ইজ 9, দ্যাট ইজ হচ্ছে 9। তাহলে দেখো এদের মধ্যে 9 কোথায় দেখতে পাচ্ছি, 34 মাইনাস 13 করলে কি 9 হয় না, 221 মাইনাস 2 করলে কি 9 হয় না, 442 মাইনাস 1 করলে কি 9 হয়, অবশ্যই নয়। তাহলে 26 মাইনাস 17 করলেই একমাত্র 9 হয়। তার মানে অবশ্যই সংখ্যা দুটোর রেশিও, সংখ্যা দুটি টার্মের রেশিও কি, সংখ্যা দুটোর রেশিও কি না 26:17, 26:17, মানে এক্স আর ওয়াই ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাকে কী বার করতে হবে না সংখ্যা দুটোর সাম, তাহলে এর সঙ্গে 3 গুণ করলে এক্স পাবো, মানে প্রথম সংখ্যা পাবো, এবং 17-এর সঙ্গে 3 গুণ করলে দ্বিতীয় সংখ্যা পাবো। তাহলে সংখ্যা দুটোর রেশিওর যোগফল কত করবো না 26x17, তাহলে সংখ্যা দুটোর সাম কবে 3 গুণ করে দাও, ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে 3 × 26 + 17, আর 26 + 17 করলে কত হয় দেখো, আর করারও দরকার নেই, 7 থেকে 7 আর 6 13 হয়, মানে 3, 3 থেকে 9, ইউনিট ডিজিট 9 হবে, একমাত্র অপশান এই দেখতে পাচ্ছি। তাহলে যদি করতে হয় করে নাও, 26 + 17 করলে কত 43, 43 × 3 করলে কত হয় না 129। ওকে, তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি আরেকবার পরের দিন এই অঙ্কটা করাবো। ঠিক, সবাই আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে, তোমাদের কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আশা করি এই ধরনের সলিউশন দেখার পর তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, যদি এরপরেও অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। কোশ্চেন নম্বর 15 কী বলা হয়েছে, এ ট্রেডার মিক্সেস 20 kg অফ ওয়ান ভ্যারাইটি অফ রাইস অ্যাট 52 per kg উইথ 60 kg অফ অ্যানাদার ভ্যারাইটি। তাহলে দুটো ভ্যারাইটি আছে, ঠিক আছে, একটি হচ্ছে 20 kg অফ ওয়ান ভ্যারাইটি, অপরটি হচ্ছে 60 kg অফ অ্যানাদার ভ্যারাইটি, দুটো ভ্যারাইটির। তাহলে প্রথম ভ্যারাইটিতে আমি দেখতে পাচ্ছি কত 20 কেজির সঙ্গে, প্রথম ভ্যারাইটি 20 কেজির সঙ্গে নেক্সট ভ্যারাইটি 60 কেজি মেশানো হয়েছে। তাহলে কোন রেশিও আমি বলেছি কিন্তু ছোটো করে নেবে, তাহলে 1:3 মেশানো হয়েছে, তার মানে প্রথমটার 1 কেজির সঙ্গে পরেরটি 3 কেজি, ঠিক আছে। তাহলে 1 + 3 টোটাল মিশ্রণ কত হলো, 4 কেজির মিশ্রণ হলো। ওকে, বলা হয়েছে প্রথম টাইপের প্রত্যেক কেজির দাম কত 52 per কেজি। ওকে, তাহলে এই 1-এর ভ্যালু হচ্ছে 52, আর 3-এর ভ্যালু তাহলে কত হবে দেখো 60 কেজি অফ অ্যানাদার ভ্যারাইটি 36 per কেজি। তাহলে এর 3 কেজির দাম কত হবে, 3 কেজির দামও করতে পারো, বা এখানে লিখে দেখো 36 লিখে দাও, ঠিক আছে। তাহলে দেখো এখানে 1 কেজির দাম 52, এখানে 3 কেজির দাম 36, আর টোটাল কত হলো না 52, আর এখানে 3 কেজি 36 টাকা করে খুললে কত হবে না 318, 8, 3 থেকে 9, 108। তাহলে 52 + 108 মানে হচ্ছে কত 160, 52 + 108 হচ্ছে 160, 160 কেজির দাম হয়ে গেল 4 কেজির দাম। তাহলে মিশ্রণের 4 কেজির দাম 160, তাহলে মিশ্রণের প্রতি কেজির দাম কত, তাহলে মিশ্রণের প্রতি কেজির দাম হচ্ছে 40 টাকা, ঠিক আছে। তাহলে এই গল্পের দরকার নেই। আচ্ছা, এই প্রশ্নটা আমি আবার কী দিয়ে করতে পারতাম না, এই প্রশ্নটি আমি আবার ডেভিয়েশন দিয়েও করতে পারতাম, ঠিক আছে। ডেভিয়েশন দিয়ে ট্রাই করে তোমরা একবার আমাকে বলবে যে ডেভিয়েশন দিয়ে কী করে করবো। আমি অনেকবার তোমাদের ডেভিয়েশন মেথডে বলেছি যে অ্যাভারেজ ডেভিয়েশন মেথডে কীভাবে কাজ হয়। তাহলে এই প্রশ্ন আমি ডেভিয়েশন দিয়ে করলাম না, কারণ হচ্ছে ডেটা খুব ইজি আছে, তাহলে ডেভিয়েশন দিয়ে করলাম না। তোমরা আমাকে ডেভিয়েশন দিয়ে করে আমাকে জানাবে যে তোমরা করতে পারছো কি না। ওকে, তাহলে দেখো মিশ্রণের 4 কেজির প্রত্যেক কেজির দাম 40 টাকা, আর মিশ্রণটি বিক্রি করা হয়েছে, দেখো বলা হয়েছে ইফ ই সেলস দ্য মিক্সড রাইস অ্যাট 44 per কেজি, মিশ্রণ বিক্রি করা হলো 44 টাকায়। তাহলে সিপি হচ্ছে 40 মিশ্রণের, আর এসপি হচ্ছে কত 44। তাহলে প্রফিট কত না, প্রফিট হচ্ছে 4, কত প্রফিট সিপিতে প্রফিট, তাহলে 4/40 মানে হচ্ছে 1/10, আর 1/10কে পার্সেন্টেজ লিখলে কত লিখবো 10%, 10% মানে হচ্ছে অপশান ডি হবে কারেক্ট আনসার। চলে যে পরের প্রশ্ন, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 16 days অ্যান্ড বি ক্যান ডু দ্য work alone in 12 days. খুব ভালো কথা। Together with C they can complete the work in 3 days. In how many days can C alone do the work? তাহলে এখানে 3টে পার্ট আছে। এ একা কাজটি করছে 16 দিনে, বি একা কাজ করছে কত দিনে 12 দিনে, আর টুগেদার উইথ সি তার মানে হচ্ছে A + B + C, টুগেদার উইথ সি মানে হচ্ছে কি না A + B + C, A B C একত্রে করছে কত দিনে 3 দিনে। তাহলে আমি শুরু করবো এরকমভাবে, অনেক রকমভাবে এই প্রশ্নের সমাধান করা যায়। দেখো A + B + C করছে 3 দিনে, ওকে, এ করছে 16 দিনে, বি করছে 12 দিনে। তোমরা এফিসিয়েন্সি ধরেও করতে পারো, টোটাল ওয়ার্ক দিয়েও করতে পারো, বা ফর্মুলা দিয়েও করতে পারো, যে কোনোভাবে। তাহলে আমি দেখালাম যে এ করছে 16 দিনে আর বি করছে 12 দিনে, তাহলে এ বি একত্রে কত দিনে করবে না 12 × 16/12 + 16 দ্যাট ইজ কত 28। এই তো কাটাকুটি যাচ্ছে, 4 × 3 = 12, এখানে হচ্ছে 4 × 7 = 28, তাহলে 3 × 16 48/7। ওকে, বোঝা গেল। এবার কী বলা হয়েছে, দেন হাউ মেনি ডেজ ক্যান সি অ্যালোন ডু দ্য ওয়ার্ক, সি একা কাজটি কতদিনে করবে। দেখো A + B যদি আমি একত্রে একটাই মানুষ ধরে নিই, তাহলে এখানেও একটি মানুষ, এখানেও একটি মানুষ। তাহলে আমি একটি ফর্মুলা শিখিয়েছিলাম তোমাদের, যে যদি A + B, সাপোজ A + B না লিখে আমি লিখলাম x + y, x + y একটি কাজ যদি A দিনে করে এবং y একা সেই কাজটি B দিনে করে, তাহলে x একা সেই কাজটি কত দিনে করবে, তাহলে x একা সেই কাজটি করবে AB/A - B দিনে। ওকে, সিমিলারলি দেখো এখানে A + B কে আমি x ধরে নিতে পারি আর C কে y, তাহলে x + y 3 দিনে করছে, আর y একা করছে 48/7 দিনে, তাহলে C একা কত দিনে করবে না 3 × 48/7, আর নিচে
3 মাইনাস 48/7, সরি অবভিয়াসলি 48/7 বড়ো, তাহলে 48/7 -3, ঠিক আছে। এখানেও তাই, এখানে এক্স ওয়াই, এখানে বি মাইনাস এ হবে, এ মাইনাস বি না, ভেরি সরি, বড়ো অবশ্যই, যে একা করছে সে বেশি দিনে করবে, তাহলে বি মাইনাসে, তাহলে এখানেও তাই হবে, তাহলে 48/7 -3, তাহলে দেখো 7 ক্যান্সেল উঠে যাবে, উপরে কী পড়ে থাকবে 48 - 21, আর 48 - 21 করলে কত পাবো, এখানে লিখে দাও, তাহলে 3 × 48, আর নিচে কী হলো না 48 - 21 মানে হচ্ছে কত না 27, তাই তো, তো কাটাকুটি যাচ্ছে, 3 9 27, তাহলে 48/9, 48/9 অপশানে আছে, 48/9 কাটাকুটি, হ্যাঁ এখনও কাটাকুটি যাচ্ছে, 3 16 48, 3 3 9, তাহলে 16/3, তাহলে 16/3 মানে হচ্ছে 5 × 1 = 3, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। বুঝে গেল প্রত্যেকে? তাহলে এই প্রশ্নটা আবার আমরা এফিসিয়েন্সি দিয়েও করতে পারতাম, টোটাল ওয়ার্ক নির্ণয় করে, ঠিক আছে, 3 আর 12 এলসিএম করে, ঠিক আছে, 3 আর 12 এলসিএম কত 12, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 12 ইউনিট, তাহলে এ বি সি এর একত্রে এফিসিয়েন্সি কত, এ বি এর এফিসিয়েন্সি কত, তাহলে সেখান থেকে ডিফারেন্স করলে আমি সি এর এফিসিয়েন্সি পেতাম, আর সি এর এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক বাই সি এর এফিসিয়েন্সি হয়ে যাবে কী হতো না টাইম টেকেন বাই সি, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি দিয়ে করতে পারতাম, আমি ফর্মুলা দিয়ে দেখালাম, কারণ ফর্মুলা দিয়ে এই ধরনের প্রশ্ন আনসার তোমরা খুব কম দেখেছো, তাই তোমাদের একবার এটাকে রিপিট করালাম। তো তোমরা এই প্রশ্নটাই আমাকে এফিসিয়েন্সি দিয়ে করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কত আনসার হচ্ছে, ঠিক আছে। চলে যাই পরের প্রশ্ন। The arithmetic mean of a set of 16 observation is 12. If 8 is subtracted from each of 6 of this observation, then the new arithmetic mean is, তাহলে দেখো arithmetic mean আর কিছুই না অ্যাভারেজ বলতে পারি, তাই তো, এরিথমেটিক মিন আর অ্যাভারেজের মধ্যে কোনো তফাৎ নেই, তাহলে এরিথমেটিক মিন মানে অ্যাভারেজ কতগুলো সংখ্যার, 16টি সংখ্যার, ঠিক আছে, সেখানে হচ্ছে 12, অ্যাভারেজ বলা আছে 12, এবার বলা হয়েছে 8 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম ইচ অফ দ্য 6 অফ দিস, ঠিক আছে, তার প্রত্যেকটার এই 16-র মধ্যে 6টি সংখ্যা থেকে আমি কী করে দিয়েছি না 8 বিয়োগ করে দিয়েছি, 8 বিয়োগ করে দিয়েছি, আচ্ছা, তাহলে আলটিমেট এই 6টি সংখ্যা থেকে খুব ভালো করে বুঝবো যে এই 6টি সংখ্যা থেকে প্রত্যেকটা যদি 8 বিয়োগ করি, তাহলে টোটাল কত বিয়োগ করেছি না 6 × 8 48 বিয়োগ করেছি, 48 বিয়োগ করেছি, তাহলে 48 আমার কী হচ্ছে না টোটাল থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যে আমাকে কী বলা হয়েছে না অ্যারিথমেটিক মিন, নিউ অ্যারিথমেটিক মিন কত হবে, তাহলে বর্তমানে অ্যাভারেজ কত, আমি কি বলেছি অ্যাভারেজের কনসেপ্টই এটা যে যদি বাইরে থেকে আসে বা ভেতর থেকে বেরিয়ে যায়, তাহলে যা বেরোবে বা যাহা ঢুকবে তা সবার মধ্যে সমান ভাগে বন্টন হবে, তা সবার মধ্যে সমান ভাগে ভাগ হবে, তাহলে 48 বেরিয়ে যাচ্ছে, তাহলে এই 48-এর দায় যদি সবাইকে নিতে হয় তাহলে কত নিতে হবে না 48/16, তাহলে আলটিমেট সবাইকে কত করে দায় নিতে হবে না 48/16, তাই তো, তাহলে 48/16 মানে কত 3, তাহলে আলটিমেট অ্যাভারেজ প্রত্যেকের 3 কমবে, তাহলে আগে ছিল অ্যাভারেজ কত 12, এখন 3 কমে হবে কত 9, অপশান ডি হবে প্রশ্নের সঠিক আনসার। প্রশ্ন কিছু নেই, যদি আমি কনসেপ্ট জানি প্রশ্নের আনসার করতে আমার 2 সেকেন্ড টাইম লাগবে। চলে যাই পরের প্রশ্ন, বলছে হোয়াট পার্সেন্টেজ অফ 3/11 ইজ 1/121, তাহলে এবার বলো কী করবো এই ধরনের প্রশ্ন, তাহলে আমি সবসময় বলেছি যে কী হয় আলটিমেট কী হয়, হোয়াট পার্সেন্টেজ অফ 3/11 ইজ 1/121, তাহলে আমি ধরলাম যে 3/11 এর X%, এর কি X% ইজ ইকুয়াল টু কত 1/121, তাই তো 1/1, তাহলে আমাকে X%-এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে সবসময় বলেছি যে এই কনসেপ্টকে কাজে লাগিয়েই এই ফর্মুলাটি সব জায়গায় বলা হয় যে X%-এর ভ্যালু নির্ণয় করছি মানে 1/121/3/11 করতাম, তাই তো 3/11টা আমি কী করতাম এদিকে নিয়ে গেলে কী করতাম 1/121/3/11 করতাম, হ্যাঁ কি না। তাহলে এই জন্যেই বলা হয় যে যখনই অফ আর ইজ দেখব আগে ওপরে থাকবে ইজ, নিচে থাকবে অফ, ইন্টু 100 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই কনসেপ্ট থেকেই এই যে আমি স্টেপটা লেগেছি এই স্টেপটা থেকেই এর উৎপত্তি কিন্তু, ঠিক আছে, এটা আলটিমেট কোনো ফর্মুলা নয় বা কোনো শর্টকাট নয়, এই শর্টকাটটির উৎপত্তি হয়েছে আলটিমেট এখান থেকেই, ঠিক আছে, ইজ বাই অফ ইন্টু 100, তাহলে ইসের পরে কী আছে 1/20, ইজ কার সঙ্গে আছে 1/121, অফের পরে কে 3/11, তাহলে বাই 3/11 মানে হচ্ছে 11/3, আর ইন্টু 100 করে দাও আনসার পেয়ে যাবো, 11 এখানে কেটে গেল, তাহলে 11, আর দেখো 100/33, 100/33 মানে হচ্ছে 100/33 মানে হচ্ছে 3 পূর্ণ 1 33, 3 পূর্ণ 1 33%, অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে যখন নেক্সট এই ধরনের প্রশ্ন থাকবে আমাকে কী করতে হবে দেখি কী করতে হবে না ইজ বাই অফ ইন্টু 100, ওকে, ইজ ইট ক্লিয়ার, বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। ফাইন্ড দ্য ভ্যালু অফ 0.625 ইন্টু 0.729 ইন্টু 2.89 বাই
0.081, 0.25 আর 1.7। আচ্ছা, এই ধরনের প্রশ্ন ক্ষেত্রে আমি কী দেখব? এই ধরনের প্রশ্ন ক্ষেত্রে যেটা আমি দেখব সেটা হচ্ছে উপরে দশমিক কতগুলো সংখ্যার পর আছে আর নিচে দশমিক কতগুলো সংখ্যার পর আছে। দেখো উপরে আলটিমেট এখানে 3টে, এখানে 6টা, এখানে 2টো 8টা, এখানে দেখতে পাচ্ছি 4টে, এখানে 7টা, এখানে 8টা। তার মানে দশমিকের কোনো ভ্যালুই নেই, দশমিকের কোনো গল্প নেই। ঠিক আছে, দশমিককে তুলে ফেলে দাও। তাহলে আলটিমেট কি, উপরেও 8টা নিচে 8টা, দশমিক তুলে আমি কী লিখবো? সিম্পলি 625 ইন্টু 729 ইন্টু 289 বাই 81 ইন্টু 25 ইন্টু 17, ব্যাস গল্প শেষ। ওকে, তাহলে দেখো এবার বলতে পারছি কি যে 81 9 729, তাহলে এখানে 9, আর কি 25 স্কোয়ার 625, তার মানে এখানে 25, 17 স্কোয়ার 299, তাহলে এখানে 17। ব্যাস, আর কি আছে বলো? আর তো কিছু নেই। তাহলে দশমিক তো আনসারে থাকবেই না, আমাকে এই কাটাকুটি করারও দরকার ছিল না, দশমিক তো আনসারে থাকবেই না। তাহলে দশমিক যখন থাকবে না, তাহলে একমাত্র সেটা কোথায় দেখতে পাচ্ছি না 3525, অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, করতেও যদি কাটাকুটি না হতো তাহলে দশমিক আসতো, কিন্তু কাটাকুটি হয়েছে এখন, ওপরে আমি প্রত্যেকটা ভ্যালু পেয়ে যাচ্ছি, তার মানে নিচে কিছু নেই, মানে দশমিক তো আসবেই না। 25 ইন্টু 9 ইন্টু 17, দ্যাট ইজ 3525 হবে কারেক্ট আনসার। চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। দারুণ একটি প্রশ্ন। বলা হচ্ছে এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইজ ইকুয়াল টু 5। খুব ভালো করে বুঝবো, এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইজ ইকুয়াল টু 5 অ্যান্ড বি কস থিটা মাইনাস এ সাইন থিটা ইজ ইকুয়াল টু 3 ইন দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড বি। ওকে, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যেটা আমায় করতে হয়, আমি তোমাকে প্রপার স্টেপ দেখাবো আর তারপরে বলবো যে এক লাইনের প্রশ্নটির আনসার কী করে করবো। ওকে, দেখো এই স্টেটমেন্টটি এ কস থিটা প্লাস বি সাইন থিটা সমান ফি, এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইজ ইকুয়াল টু 5, এই যদি বোথ সাইড হোল স্কোয়ার করি তাহলে আমি কী লিখবো না এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা। হ্যাঁ একদম ঠিক, ইজ ইকুয়াল টু কত 5 স্কোয়ার, দ্যাট ইজ 25। সিমিলারলি এই পুরো স্টেটমেন্টটি যদি বোথ সাইড হোল স্কোয়ার করি তাহলে কী লিখবো না বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাস না মাইনাস 2ab সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কত না 9। ওকে, তাহলে দেখো এখানেও কস স্কোয়ার থিটা আর এখানেও হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে কস স্কোয়ার থিটা কমন গেলে আমি কী লিখতে পারি, এবার উপর নিচে দুটো ইকুয়েশনকে কী করে দাও, যোগ করে দাও। কস স্কোয়ার থিটা কমন গেলে আমি কী লিখতে পারি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। সিমিলারলি এখান থেকে দেখো সাইন স্কোয়ার থিটা কমন গেলে আমি কী লিখতে পারি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। আর 2ab সাইন থিটা কস থিটা প্লাস আর মাইনাস কী হলো, ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কি 25 প্লাস 9। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিয়ে নাও, পড়ে থাকে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 25 প্লাস 9 34। তাহলে দেখো এ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাচ্চারাও জানে এর ভ্যালু হচ্ছে কত হয় 1 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত হয়ে গেল না 34 সঙ্গে সমান হয়ে গেল 34। তাহলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার 34 অপশন বি দেখতে পাচ্ছি, অপশন বি হবে কারেক্ট আনসার। এবার এই প্রশ্নটির সমাধান জাস্ট তোমাদের ইলাবোরেট করে দেখালাম যে অ্যাকচুয়াল প্রসেস কী। পুরো পরীক্ষা হলে এই প্রশ্নটি এলেই আমি কী করবো না এখানেও এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এখানে বি কস থিটা প্লাস এ সাইন মাইনাস এ সাইন থিটা, জাস্ট এখানে প্লাস আর এখানে মাইনাস, আর কি এ আর বি তাদের কী করেছে কোএফিশিয়েন্ট চেঞ্জ হয়েছে, আর কিছুই নয়। তাহলে ডাইরেক্ট আমি বলতে পারি যে কস সাইনকে হটিয়ে দাও, কস সাইনের কোনো ভ্যালুই নেই, সারিয়ে দাও। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হবে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের সঙ্গে সমান, 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9 34, তাহলে সেটাই নির্ণয় হয়েছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কত 34। তাহলে ডাইরেক্ট আমি কী করবো, পরীক্ষায় এলেই 5 স্কোয়ার এখানে এ কস থিটা প্লাস বি সাইন থিটার যা ভ্যালু থাকবে, যদি এখানে পি থাকে আর এখানে কিউ থাকে, তাহলে এ আর বি রিলেশন হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান, বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। তাহলে এই ছিল আজকে 20টি প্রশ্নের সমাধান।